এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু তোমাদেরকে জানতেই হবে। হয়তো তোমরা আমাকে প্রশ্ন রাখতে পারো, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার গো? সেই নন্দকুমার যার জন্ম হয়েছিল 1705 খ্রিস্টাব্দে আনুমানিক। উনি পড়াশোনা করেন মানসিংহের বংশধর বাপু শাস্ত্রী। ওনার একটি মেয়ে ছিল, নাম ছিল প্রমোদা সুন্দরী। পড়াশোনা শেষ করে আলীবর্দী খাঁর আমলে উনি হিজলি এবং মহিষাদলের আমিনদার হন। পরবর্তী স্তরে হয়ে যান ফৌজদার। নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন দেওয়ান, তখন কিছু কাজের তাগিদে উনি বিদেশে গেছিলেন। ফিরে আসতে বেশ কয়েক বছর দেরি হয়ে গেল গো। যখন ফিরে আসলেন তখন একটা কলকাতা শিল্পের 4খানা হীরের আংটি, 1 ছড়া মুক্তোর মালা এনেছিলেন। ভেবেছিলেন গুরুপত্নী এবং প্রমোদা সুন্দরীকে গিফট দেবেন। এসে দেখেন যে গুরুপত্নী বিয়োগ মারা গেছে, প্রমোদা সুন্দরীর বিয়ে হয়ে গেছে, বিধবা। তখন উক্ত অর্নামেন্টসগুলো ওনাদিকার দেননি, বুলাকি দাস সেটকে বিক্রি করেছিলেন। তৎকালীন বাজারে ওগুলোর দাম হয়েছিল 48,021 টাকা। কিন্তু বুলাকি দাস সেট এতগুলো টাকা একসঙ্গে দিতে পারেননি, যার জন্য একটা দলিল হয়েছিল, সাক্ষী ছিল কে? কামাল উদ্দিন। নন্দকুমারের সঙ্গে হেস্টিংসের সাপে নেউলে ছিল, কেউ কাউকে বরদাস্ত করতে পারত না। কেন, উনি যেখানে যত টাকা চুরি করতেন নন্দকুমার সেটা বুক ফুলিয়ে প্রতিবাদ করতেন, যার জন্য ক্লাইভ নন্দকুমারকে আখ্যা দিয়েছিলেন ব্ল্যাক কর্নেল। উনি দেখলেন কিভাবে নন্দকুমারকে দেওয়ান পদ থেকে ছেড়ে দেওয়া যায়, ওই দলিলটা মোহন প্রসাদকে দিয়ে জাল করলেন এবং ওর খুব কাছের লোক ইলিয়াজা ইম্পেকে দিয়ে 1775 খ্রিস্টাব্দের 16ই জুন নন্দকুমারের ফাঁসির আদেশ দেওয়া করেন বাই ফোর্স। আর নন্দকুমারের ফাঁসি হয়ে যায় 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট। তখন কিন্তু কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রহ্ম হত্যা হয়েছে বলে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ উত্তরপাড়ার সেনবাড়ি আজও কিন্তু সিল করা আছে। তারই ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই যে কালীটা তোমরা দেখতে এসছো রে বাবা, এটা তো ভুই ফুরে আপনি আপনি এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট, নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্ভি, পুরু সকলকে পাচ্ছি। সর্বোপরি অতীত ঘাটো। অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং ওই নিজের বাড়িতে রাম ইনস্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। প্রশ্ন রাখতে পারো, ভাই মাটি খনন করতে যাবে কেন পাগলের মতো বকছো? আরে জলের তাগিদে। এখন আমরা ওয়াটার সাপ্লাই, টিউবওয়েল, ট্যাপ সব পাচ্ছি। তখন তো এটা ছিল না। মাটি খুঁড়ে, তোমার কর্তা বাবার কথা চিন্তা করো, তারা ওই কুয়োর জল, নদীর জল, মাটি খুঁড়ে নদীর জল খেত, পুকুরের জল খেত। সেই খনন কার্যের সময় এটাকে পান, অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার, যেটা কান্তমোদী, ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি বহরমপুর। মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। উনি কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফরের আমলে যখন দেওয়ান, তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন রাখো ভাই, কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই অজ পাড়াগামে পাঠালেন কেন? কারণ দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য প্রত্যন্ত গ্রাম বাংলায় ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভল্লুক বাস করত, গোপনীয় স্থান।
ব্রিটিশ আকারিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমার যার ফাঁসি হয়েছিল তার বাড়িটা কিন্তু এই পাশের গ্রাম ভদ্রপুর, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারলেন না, হয়তো মা রাজবাড়ির মধ্যে থাকতে চাইলেন না। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 সালে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটার স্তর কিন্তু তিনখানা। এই যে পরমাত্মা সকলেরই, তিনখানা কাঁথা মিন স্লেপে ঘুমিয়ে আছেন, শত রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করেন, কে পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি ওই যে শুদ্ধ বস্ত্র পরে যতটুকু টাইম দিতে পারছো মা এবং দেবদেবীকে, ততটুকু তোমার প্রাপ্তি। তাই ওখান থেকে এখান অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা প্রবাদ বাক্য, তর্কে আমি যেতে পারবো না গো, কেননা চরমচক্ষু দিয়ে আমি তো দেখিনি। আরে মা নাকি নৈশনীরা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো। এটা আমরা বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা, এটাও আমি প্রমাণ করতে পারবো না। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা অষ্টকোণ আকৃতি মন্দির। কেন একটা কোণ জিজ্ঞেস করবে না? এই যে মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে স্বাধিষ্ঠান, জলাধার যেখানে বাস করছেন স্বয়ংভূলিঙ্গম, মণিপুর যেখানে 8খানা পদ্মের পাপড়ি আছে, সে অষ্টদল পদ্মের উপরে মা যোগাসনে বসে আছেন। তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্তু মধ্যম, তবস্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা, উত্তম সদ্ভাব ব্রহ্ম। তা গাড়িটার মধ্যে কি দেখলে? গাড়িটার মধ্যে দেখো চতুর্দিক নাগ ফনা বেষ্টিতাম, চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা আমি জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সংযুক্তাং মানান্তাং শিরসোপরি, এই শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কেন হলো যাচ্ছি পরে। আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলের দুল, মাঝে প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। কান দিয়ে কি সন্তান হয়? আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, কানিন পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরুবা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশঘাত দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধা আসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে, জলন্ধরের জন্ম হয়েছিল শিবের রাগ থেকে মানে অর্থাৎ ক্রোধ থেকে, নন্দীভিঙ্গি জন্ম হয়েছিল শিবের জটা থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কান দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। আমরা আর কি দেখবো? না গো যজ্ঞ পবিতাঙ্গে না গো সজ্জা নিশিং, সজ্জা বিছানা বা গদিকার সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা। 8 নাগের মধ্যে 2খানা নাগ মায়ের বলয়, 51টা বীজ হচ্ছে মণ্ডমালা, বনমালা মহোদুরিম, অর্থাৎ বনের যে কোনো মালা কিন্তু মায়ের প্রিয়। তাই মূলাধার থেকে সৃষ্টি হয়েছে 3.5 লক্ষ শিরা, 72,000 উপশিরা, সবই কিন্তু সর্পিল আকার। সব আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলে 1000 সাপের ফনা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা সকলেই ঈশ্বর সাধনা করছি। সো হাং হাং সা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য। যদি কোনোদিন প্রসাদ পেতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমি প্রসাদের নামটা এন্ট্রি করে রাখবো। 70 টাকা দিয়ে অন্যের প্রসাদ হয়। নাম্বারটা হচ্ছে, প্রবাদ যেটা শুনেছি যে এখানে সন্ধ্যে লেগে গেলে আর কেউ কাউকে এখানে দেখা যায় না চত্বরে, এবং মায়ের মন্দিরটাও বন্ধ হয়ে যায়। এটা কিন্তু ছিল বহু আগে, বহু আগে ছিল, 200-250 বছর আগেকার ঘটনা, কিন্তু এখন লোকালিটি হয়ে গেছে। এখন রাত্রি 10টা, 9:30, 10টা, 11টা কোনো ব্যাপার না, এখন লোকালিটি হয়ে গেছে। তখন বিশাল জঙ্গল ছিল বাবা, আর এখন তো ওটা নাই। এর জন্য এটা আমার তোমাকে যদি বলে ফেলি, তুমি যদি এসে দেখো যে হ্যাঁ রাত্রি 9টার সময় মানে খোলা আছে ওই মন্দির টন্দির বা এর সাইডে সব কিছু আছে খোলা, তখন আমাকে উল্টো কথা ভাববে। এখন আর সেটা নাই, ছিল এককালীন।
এটা অস্বীকার করে না, মা নৈশুলীলা করতেন, আর গভীর জঙ্গল ছিল, সে ছিল একদম বাস্তব কথা। যাক, ঠিক আছে, ধন্যবাদ। নাম্বারটা নিয়ে রাখো, 9732269132। নমস্কার। যাক, তোমরা পুজো দেবে নাকি একটা?